তীব্র হচ্ছে চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ। এবার মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপ করল বেইজিং। ব্যাংকিং খাতে 5 লাখ কোটি টাকা আত্মসাৎ, ফেরাতে 1 বছরের বেশি লাগবে বললেন গভর্নর। নারায়ণগঞ্জে 2 বোন ও 1 শিশুর বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার, গ্রেপ্তার 1। বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম, নববর্ষ বরণে এবার আনন্দ শোভাযাত্রা। ডক্টর ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র চলছেই, গুজবকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। আবারও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো শুল্কের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন। শুক্রবার সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত শুল্কের পরিমাণ 84% থেকে বাড়িয়ে 125% করেছে বেইজিং। ট্রাম্পের আগ্রাসী শুল্কের প্রতিটি ধাপেই পাল্টা ব্যবস্থা নিয়ে আসছে বেইজিং। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দেশটি। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র বনাম চীন কিংবা ট্রাম্প বনাম শি জিনপিং, বিশ্বের 2 বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধ এখন পূর্ণ মাত্রায়। 2024 সালে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানি করে $440 বিলিয়ন পণ্য। বিপরীতে চীনের আমদানি ছিল মাত্র $145 বিলিয়ন। $295 বিলিয়ন এই ঘাটতি মেটাতে শুল্ক আরোপের শুরুটা করেন ট্রাম্প। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এরই পরিণতিতে বেড়ে চলেছে পাল্টাপাল্টি শুল্কের মাত্রা। সর্বশেষ ট্রাম্প চীনা পণ্যে 145% শুল্ক আরোপ করলে শি জিনপিংও পাল্টা 125% শুল্ক আরোপ করেন। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শি। বেইজিং প্রথম আঘাত হানে মার্কিন হাই প্রোফাইল রপ্তানি খাত হলিউড চলচ্চিত্রে। এরই মধ্যে হলিউড থেকে মুভি আমদানি সীমিত করেছে বিশ্বের 2য় বৃহত্তম এই মার্কেট। বিকল্প বাণিজ্য নিয়েও তৎপর দেশটি। সফররত স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রকে একঘরে করে ইউরোপীয় ইউনিয়নকে বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট। একই উদ্দেশ্য নিয়ে আগামী সপ্তাহে দক্ষিণ এশিয়ার 3 দেশ ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়া সফর করবেন শি। যদিও মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক শুল্ক আরোপ 90 দিনের জন্য স্থগিত ঘোষণার পর নতুন কৌশল আলোচনার মাধ্যমে চুক্তির পথে আগান ট্রাম্প। মন্ত্রিসভার বৈঠকে ট্রেজারি প্রধান স্কট বেসেন্ট জানান, শুল্ক কমানোর জন্য এরই মধ্যে 75টি দেশ যোগাযোগ করেছে। আলোচনা চালাতে একটি প্রক্রিয়াও চালু করেছেন তারা। খোদ প্রেসিডেন্ট ট্রাম্প ওই আলোচনায় অংশ নেবেন। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে এই আলোচনা শুরু হচ্ছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এদিকে শুল্ক আরোপ স্থগিত ঘোষণার দিন বৈশ্বিক শেয়ার বাজারে সূচকের কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেলেও পরদিনই ফের ধস নামে। বিরোধী দল ডেমোক্র্যাটরা একে কারসাজি উল্লেখ করে তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সহ পুরো বিশ্বেই মন্দার আশঙ্কা বাড়ছে। শুল্ক সংঘাত কোথায় গিয়ে থামে তার উপরই নির্ভর করছে আগামীতে বৈশ্বিক অর্থনীতির গতিপথ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্যাংকিং খাতে প্রায় 5 লাখ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এসব টাকা ফেরত আনতে 1 বছরেরও বেশি সময় লাগতে পারে বলে জানান তিনি। চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন দেশে পাচারকারীদের যে সম্পদ রয়েছে তা জব্দ করার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, বর্তমানে বিদেশি সংস্থাগুলো পাচার হওয়া সম্পদ অনুসন্ধান ও নিরূপণ করছে। কারা কোথায় কিভাবে সম্পদ জমা করেছে তারও তালিকা হচ্ছে। গভর্নর বলেন, ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে লুটপাটে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই
ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে আমার ধারণা অন্ততপক্ষে 2.5 থেকে 3 লক্ষ কোটি টাকা হবে, বড়গুলোই, ছোটগুলোকে আমি ধরছি না। আর সাথে আমাদের যেটা নন পারফর্মিং লোন যে হিসেবে আমি যেটাকে দিচ্ছি সেটা প্রায় 5 লক্ষ কোটি টাকার মতো হবে। আমাকে সেইভাবে তথ্য নিয়ে আসতে হবে বিদেশ থেকে, এবং সেই জন্য বিদেশিদের অ্যাসেট ট্রেসিং ফার্ম যেগুলো আছে তাদের সাথে আমরা কথা বলছি, এবং তাদের সহায়তা নিয়ে আমরা ওই প্রপার্টিগুলোকে বা ব্যাংক অ্যাকাউন্টগুলোকে বা তাদের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করতে হবে, সেই প্রচেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে 2 নারী ও 1 শিশুর বস্তাবন্দি খণ্ডিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজ পশ্চিমপাড়া এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয়রা জড়ো হন। এ সময় ইটের স্তূপ সরিয়ে কয়েকটি বস্তা দেখতে পায় তারা। পরে পুলিশ এসে মাটির নিচে পুঁতে রাখা ইটের নিচ থেকে বস্তাবন্দি 2 নারী ও 1 শিশুর খণ্ডিত মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন স্বপ্না খাতুন, লামিয়া খাতুন ও 2 বছরের শিশু হাবিব। স্বপ্না লামিয়া সম্পর্কে 2 বোন। পোশাক কারখানার শ্রমিক লামিয়া আক্তার ও তার মানসিক প্রতিবন্ধী বড় বোন স্বপ্না। আর শিশুটি লামিয়ার 4 বছরের সন্তান আব্দুল্লাহ। তারা বড় বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয়রা জানায় কয়েকদিন ধরে লামিয়ার স্বামী ইয়াসিনের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। মাদকাসক্ত ইয়াসিন কিছুদিন আগেই জেল থেকে বেরিয়েছে। জেলের থেকে ও পালায় নাকি কিভাবে আসছে টাকা দিয়ে, আসার পরে এখন লামিয়ার কাছে রাখছে। লামিয়ার শাশুড়ি বলছে রাখ, আমি ইয়া করুন নি, খরচ করছি, তুমি রাখ, পরে আবার ইয়া বেদুন। মানুষের বাড়িতে কাজ করে, ওরা মানুষ ভালো, কিন্তু ওই ছেলেটা আইসা বলছে আর আমি এমন করবো না, আমারে জায়গা দাও, তাই দিছে। দেওয়ার পরে এখন এলাকার সবাই যারা বাহিরের লোক ওরা তো ঈদ করতে দেশে গেছে গা। যাওয়ার পরে আজকে এই মুরব্বী জানালা খুলছে, খোলার পরে দেখ গন্ধ, দুর্গন্ধ। বাসা থেকে নিচে নামলাম, নিচে নামার পরে আপনার আমি স্পটে গেলাম। এখানে যাওয়ার পরে দেখি যে একটা হাতের মতো বের হয়ে আছে। শিশু একটা বাচ্চা, ওরা কিভাবে মারছে, আর কিভাবে আত্মারা গেছে। এ ঘটনায় লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। যার বাড়ি ওয়ালের সাথে তাদেরকে গর্ত করে পুঁতে রাখা হয়েছিল, সেখানে একটা হাত দেখা গিয়েছিল। ওটা দেখি তারা ফোন দিয়েছিল 999-এ, এবং সেখান থেকে জেনে সিদ্ধিরগঞ্জ জানানোর সাথে সাথে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ আসে এবং ডেড বডিগুলো উদ্ধার করে। 2 নারী সহ শিশু আব্দুল্লাহকে নির্মম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। রাজনৈতিক ও সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আর ঐক্যের ডাক, সেটি তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়। মাহতাব মিনহাজের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ বরণে আবহমান লোকসংস্কৃতির উৎসবে মেতে উঠবে পুরো দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চলছে উৎসবের মূল আকর্ষণ শোভাযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজনের কর্মযজ্ঞ নিয়ে সার্বিক বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে উদযাপন কমিটি। জানানো হলো ফ্যাসিবাদকে বিদায় জানানো এবারের বৈশাখ আলোকিত করবে নতুন পথ। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজকে। বাংলা বর্ষবরণে 1989 সালে প্রথমবারের মতো শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা হলেও 1996 সালে নাম পরিবর্তন করে করা হয় মঙ্গল শোভাযাত্রা। নতুন বাংলাদেশে ফিরিয়ে আনা হলো প্রথম সেই নাম। গত 24/3/2025 তারিখ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত অনুযায়ী এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এবারের শোভাযাত্রার প্রতিবাদ্যে রয়েছে 2টি বার্তা। আনন্দ শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি অংশগ্রহণ করবে সর্বস্তরের মানুষ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।
এবারে পহেলা বৈশাখে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস। আর দেশে বিভিন্ন জায়গায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ থাকতে পারে আরও এক সপ্তাহ। আসলে পহেলা বৈশাখ মনে হয় 14 তারিখ, সম্ভবত 14 তারিখে আসলে বৃষ্টি আছে। বৃষ্টি আর এই সময় বৃষ্টি বলতে আর বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বাতাস থাকে। এটার অ্যাক্টিভিটি আরও বেশি বাড়বে। 18 এবং 19 তারিখে দিকে একটা বড় স্পেল আছে, তখনও বৃষ্টি। যদি বলেন যে তখন বৃষ্টির সঙ্গে বাতাস বজ্রসহ বৃষ্টি, যেহেতু আমাদের এখন প্রি মনসুন সিজন বা কালবৈশাখী সিজন, এই সময় বৃষ্টি বলতেই বৃষ্টি বজ্রসহ বৃষ্টি এবং বাতাস থাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি গোষ্ঠী অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে। গাজায় গণহত্যার ঘটনায় ডক্টর ইউনূসকে নিয়ে গুজব যেন আরও গতি পেয়েছে, কিন্তু গুজববাজদের চিহ্নিত বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ নেই। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। গুজববাজদের টার্গেট এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ষড়যন্ত্রকারীরা পিছু ছাড়ছে না নোবেল বিজয়ী এই প্রধান উপদেষ্টার। গত কয়েক সপ্তাহে তার নামে ছড়ানো হয়েছে বেশ কিছু ভুয়া তথ্য। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ও গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডক্টর ইউনূসের করমর্দনের স্থির চিত্র বিভিন্ন গণমাধ্যমে ডিজাইন সম্মিলিত ফটোকার্ডে ইন্টারনেটে প্রচার হচ্ছে, কিন্তু সত্যতা যাচাই করে দেখা যায় এই ছবিটি মূলত সম্পাদিত বা ভুয়া। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী গুজব ছড়াচ্ছে ইসরায়েলের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। গুজবটি শুরু হয় নামে বেনামে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে, যেখানে কোনো প্রমাণ ছাড়াই ইউনূসকে ইসরায়েলপন্থী বলে অভিহিত করা হয়েছে। 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনূসকে নিয়ে ছড়ানো 116টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে। এই ধরনের গুজব ছড়ানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক চরিত্র হনন, বিভ্রান্তি ছড়ানো কিংবা সমাজে বিভাজন তৈরি করতে। রাজনৈতিক উদ্দেশ্য বলি তাহলে বর্তমান সময়ে একটা প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটে আসলে সাবেক যে সরকার আছেন, যে রাজনৈতিক দলের ছিলেন, তারা আসলে এই বিষয়গুলো খুব সহজে প্রচার করছে বা তারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। ভুয়া তথ্য অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য, আর্থিক লাভ কিংবা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হয় বলে মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন পোর্টালে দেখতাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান রকমের উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট খবর তারা ছড়িয়ে দিত, এবং এই খবরগুলো আওয়ামী লীগের যে শাসক তাদের যে সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য স্থানীয় নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা কিন্তু তাদের বক্তৃতা বিবৃতিতে এগুলো উল্লেখ করত, এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক ইমেজ, তার যে সুনাম এবং গ্রহণযোগ্যতা, এটাকে প্রশ্নবিদ্ধ করা। গুজবের বিরুদ্ধে সবারই সচেতন হওয়া জরুরি। সত্য যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন। আমাদের হাতে তথ্য শক্তি থাকলেও দায়িত্বশীল ব্যবহার হতে পারে সমাজকে বিভ্রান্ত থেকে রক্ষা করতে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থবারের মতো বাইফা অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলের সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বাইফার সকল সদস্য এবং মিডিয়া ব্যক্তিত্বরা। বাইফার উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনোভা মাহবুব সালাম। সবার উপস্থিতিতে উন্মোচন করা হয় অ্যাওয়ার্ড। নাহিদ সিয়াজি নিম্মির প্রতিবেদন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস বাইফার চতুর্থ আসর 16 মে জমকালোভাবে অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সে উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল 21 টেলিভিশন। ইটিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হওয়ার পরে বাইফার ইতিবাচক পরিবর্তন নিয়ে কথা বলেন অভিনেতা অন্তু করিম। ইটিভি যুক্ত হওয়ার পরে প্রথম থেকে কিন্তু একটা দারুণ একটা চমক আসছে। আপনারা দেখেছেন যে মানে ট্রফি ইনঅগুরেশন যেটা, এবং এটা থেকে শুরু করে সিলেকশন রাউন্ড এবং যারা সিলেক্টর আছে, জুরি বোর্ড আছে, সব জায়গায় কিন্তু চমক আছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তাজনোভা মাহবুব সালাম। আমরা চাই যে এই 4th ইটিভি বাইফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশে যত গুণী শিল্পীরা আছে এবং ডিজাইনার সকলকে আমরা সুন্দরভাবে প্রমোট করব একই মঞ্চে। তো এটা নিয়ে আমি অলরেডি
বাইফার অ্যাডভাইজার এবং ডিরেক্টরদের সাথে কথা বলেছি, তো তারা একমত হয়েছে ইনশাআল্লাহ আমরা ওভাবেই কাজ করব। This will be the difference of like last 3 seasons and this season. সম্প্রতি বাইফার উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন তাসনুভা মাহবুব সালাম, জানালেন সে অভিজ্ঞতার বিষয়ে। বলেন নতুন আকর্ষণ থাকবে এবারের আসরে। এই বছর যেহেতু একুশে টেলিভিশন অ্যাজ এ মিডিয়া পার্টনার যোগ হয়েছে, অফকোর্স এখানে একটা স্পেশালিটি থাকবে, কারণ আপনারা জানেন একুশে টেলিভিশন সবসময় বাঙালি কালচারটাকে রিপ্রেজেন্ট করে আসছে সিন্স ডে ওয়ান। সো এই দিকে আমরা যেটা অ্যাজ এ অ্যাডভাইজার আমি আছি এখানে, অফকোর্স আমি এখানে যে ইনপুটটা দিয়েছি যে আমাদের বাংলাদেশি যত শিল্পীরা আছেন যারা যোগ্য, যারা ডিজার্ভ করে অ্যাওয়ার্ড অথবা সম্মান, যেটা এটা আমরা ইনশাল্লাহ এখানে প্রপার মানুষকে, প্রপার শিল্পীদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করছি। জোরে করতালি চলতেই থাকবে। নাহিদ সিরাজ নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন। মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে জনসমাবেশে মন্তব্য করেন তিনি বলেন, কিছু কিছু উপদেষ্টার এখন 5 বছর ক্ষমতায় থাকার ইচ্ছা জন্ম নিয়েছে। জনগণ নাকি তাদের 5 বছর ক্ষমতায় দেখতে চায়, এটা একেবারেই মিথ্যা কথা। জনগণ রাজনীতি পরিবর্তন চায় বলে মন্তব্য করেন তিনি। 5 বছর ক্ষমতায় থাকার একটা খায়ের জন্ম হয়েছে। 5 বছর ক্ষমতায় থাকতে চায়, জনগণ নাকি তাদেরকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়, মিথ্যা কথা। জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়, জনগণ ভোট দিতে চায়, ভোটের মাধ্যমে জনগণ সরকার প্রতিষ্ঠা করতে চায়। আগে সংস্কার পরে নির্বাচন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সিঙ্গাইর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় কথা বলেন তিনি। নূর বলেন, নির্বাচন আগে না সংস্কার আগে, অযথা এই বিতর্কের দরকার নেই। রাষ্ট্র সংস্কার করে নির্বাচন হবে, এটাই এই সরকারের ম্যান্ডেট। সংস্কার ও নির্বাচনের কাজ সমান্তরালভাবে চলছে। ইতিমধ্যেই একটি নির্বাচনের সম্ভাব্য ডেট দিয়েছে ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এইটাই তো এই সরকারের ম্যান্ডেট। নতুন করে অনেক মানুষ বেকার হচ্ছে, তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বর্তমান সরকারের ঘনিষ্ঠ জনেরা, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জাতীয় পার্টি। এ সময় দলের চেয়ারম্যান মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদের নামে লুটপাটের নিন্দা জানিয়ে বলেন, সরকারের ছত্রছায়ায় একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করছে। দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান জিএম কাদের। প্রতিবাদ করছি মানুষের অন্তরের কান্না আমরা যেখানে দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি লুটপাটের ঘটনা, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে মানুষকে ভাঙচুর সংযোগের ঘটনা। এগুলো করে কিছু মানুষ তাদের ক্ষমতা প্রদর্শন করছেন এবং বাকি মানুষকে ভয় দেখাতে যাচ্ছেন। আমরা এই ভয় ভীতিকে পরোয়া করি না। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা আজকে মনে করছেন দূরে আগুন দিলাম, আমি তো সেই আগুনের অসুবিধা হবে না, সুবিধাটা আমি পাবো। সেই আগুন আপনার ঘরে কালকে লাগতে পারে। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণসংহতি আন্দোলন। সমাবেশে বক্তারা গাজায় গণহত্যাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেন। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপ আমেরিকায় ইহুদিদের হত্যা করেছিল, এখন তারাই ফিলিস্তিনের গণহত্যায় অংশ নিচ্ছে। জাতিসংঘের নীতির কারণে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আরব ও মার্কিনদের চোখের সামনে এমন নির্মম ঘটনা ঘটলেও পদক্ষেপ না নেওয়ায় কঠোর সমালোচনা করেন তারা। অধিকাংশ রাষ্ট্র যা চায় সেটা অনুসারে জাতিসংঘ কাজ করতে পারছে না। প্যালেস্টাইনের মুক্তি সারা দুনিয়ার মানুষের মুক্তির সাথে যুক্ত। প্যালেস্টাইনকে ওইভাবে গণহত্যার শিকার করে তাকে ওইভাবে বন্দিশালায় আটকে রেখে দুনিয়ার কোনো মানুষ মুক্ত থাকতে পারে না। মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
ডিএমপি বলছে তাকে গ্রেপ্তার ও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিএমপি জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফেসবুকে মেঘনা আলমের লাইভ চলার সময় তার অভিযোগ অনুযায়ী বাসার দরজা ভেঙে পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। ওই দিন রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে তাকে আটকের পর আদালত মেঘনাকে ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দেন। সাভারে যাত্রীবাহী চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঢাকা আরিচা মহাসড়কে ব্যাংকটাউন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার ব্যাংকটাউন পার হয়ে পুলিশ টাউনের আগের ব্রিজে বাসটি উঠতেই যাত্রীদের কাছে থেকে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। ছিনতাই শেষে তারা ব্রিজের ওপরে নেমে যায়। পরবর্তীতে যাত্রীরা বাসের চালককে গাবতলীতে একটি কাউন্টারে আটকে রাখেন। ঘটনা কিছুক্ষণ পরে একই মহাসড়কে রাজধানী পরিবহনে একটি বাস যাত্রীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণের অভিযোগে গ্রেপ্তার শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 9 এপ্রিল তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। সাভার প্রতিনিধি শাহেদ জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকার শারমিন শিলা ওরফে ক্রিম আপাকে শিশু নির্যাতন দমন আইন মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ভাইরাল হওয়ার জন্য নিজের ছেলে মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করতেন এই ক্রিম আপা। গত 30 মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করলে তা ভাইরাল হয়, যেখানে শারমিন শিলা মেয়েকে জোর করে মুখ চেপে কিছু খেতে বাধ্য করছেন। এ ভিডিও দেখার পর শিশুদের অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন 6 এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে তার বিরুদ্ধে স্মারকলিপি দেয়। এতে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা প্রশাসন। অনেক মানুষজন আমাদেরকে অনুরোধ করছে এই ক্রিম আপার বিরুদ্ধে, যে সে প্রতিনিয়ত বাচ্চাকে বিভিন্নভাবে টর্চার করে আসতেছে এবং আগেও তাকে কিন্তু একবার ক্ষমা করা হয়েছে। তাকে কিন্তু মুসলেখার মাধ্যমে তাকে আগেও কিন্তু ক্ষমা করা হয়েছে। সে একটা সময় ঘর ছেড়ে পালায় এবং আমাদেরকে হুমকি দেয়, সকলকে হুমকি দেয় তারা পরিবার সহ আত্মহত্যা করবে। 9 এপ্রিল ক্রিম আপার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। মামলার পরই ভিডিওতে এসে সপরিবারে আত্মহত্যার হুমকি দেন তিনি। পরে বাসার মালামাল এবং পার্লারের সাইনবোর্ড খুলে অন্যত্র পালিয়ে যায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন এলাকাবাসী। ওনার হাজবেন্ড থাকতো, ওনার একটা মেয়ে, একটা ছেলে আর উনি থাকতো। উনি ধরা পড়ছে। এখন আমরা এই নিউজগুলো আর কি দেখতেছি। মাল ছিল, মানে বাসা ঢুকে বলতেছে 8 তারিখে বাসায় নিয়ে মালপত্র নিয়ে গেছে। মাঝে মাঝে ক্লায়েন্ট আসতো, জানতো, কিন্তু রুমের ভিতর কি সেটা আমরা জানি না। আমাদের দেশে আইন প্রশাসন আছে, তারা দেখুক এটা ভালো নাকি খারাপ। প্রশাসন যেটা ভালো মনে হয় সেটাই করবে, আমাদের আর কিছু বলার নেই। ভাইরাল হওয়ার জন্য এ কাজ করেছে বলে জানায় পুলিশ। উনি তো মূলত এক ধরনের অসুস্থতা তো আছে, ভাইরাল হওয়ার জন্য এরকম করতে হয়। তো এটা ভাইরাল হওয়ার টেন্ডেন্সি, ফেসবুকে ভিউ পাওয়ার আশায় বেশি বেশি মানুষজন তারা সমালোচনা করবে। এর আগে আশুলিয়া থানায় শিশু নির্যাতন দমন আইনে ক্রিম আপার বিরুদ্ধে মামলার ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদের পর বাজারে ফের সয়াবিন তেলের সংকট। এছাড়া কিছুটা চড়া সবজির দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকায়, তবে কমেছে আলুর দাম। আর বৈশাখ সামনে রেখে চড়া ইলিশের বাজার। সোহেল সামি রিপোর্ট। ঈদের পর সপ্তাহ ব্যবধানে চড়েছে সবজির বাজার। বরবটি, ঢেঁড়স, পটল প্রতি কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা, যা আগের তুলনায় 10 থেকে 20 টাকা বেশি। বেগুন আপনার 60 টাকা কেজি চলতেছে, তারপরে আপনার শসা 50 টাকা 60 টাকা চলতেছে। খালি এখন আপনার সবজি মধ্যে একটু পেঁপের দামটা একটু বাড়তি 50-60 টাকা। পেঁয়াজ রসুনের দাম আগের মতো থাকলেও ফের দেখা দিয়েছে সয়াবিন তেলের সংকট। দাম তো কম, দেশের অন্য থেকে আপনার 90